তো আমরা দেখলাম যে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন বা তড়িৎচুম্বকীয় বিকিরণ, একে যদি সিম্পল ভাষায় ডিফাইন করতে চাই, এ হচ্ছে আলো বা লাইট। লাইট বা আলো দুইটা ওয়েভের মিথস্ক্রিয়া তৈরি হয়, এক হচ্ছে ইলেকট্রিক ওয়েভ আর দুই হচ্ছে ম্যাগনেটিক ওয়েভ। তো ওই দুইটা ওয়েভের ভিতরে আমি জাস্ট একটা ওয়েভকে দেখাচ্ছি। হ্যাঁ, তুমি যে এই ওয়েভকে ইলেকট্রিক ওয়েভে ধরে নিতে পারো, ম্যাগনেটিক ওয়েভও ধরে নিতে পারো। তো এই ওয়েভের দিকে খেয়াল করো, মানে প্রথম দিকে খুব কাছাকাছি ছিল, পরে কি তার দূরে দূরে না? অর্থাৎ ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন এই ওয়েভের যে ফর্মটা, এটা বিভিন্ন রকম হইতে পারে। খুব কাছাকাছি তরঙ্গটা, আর খুব দূরে দূরে। অর্থাৎ বাম থেকে তুমি যত ডানে যাবা, বাম থেকে যত তুমি ডানে যাবা, দেখো বামে ফ্রিকোয়েন্সি অনেক বেশি আর ডানে ফ্রিকোয়েন্সি অনেক কম। বা বামের তরঙ্গ দৈর্ঘ্যটা কম কিন্তু ডানের তরঙ্গ দৈর্ঘ্য বেশি। আমরা তরঙ্গ দৈর্ঘ্য খুব পরিচিত, তাহলে তরঙ্গ দৈর্ঘ্য দিয়ে বোঝাই। তরঙ্গ দৈর্ঘ্য যত তুমি বাম থেকে ডানে যাবা, তরঙ্গ দৈর্ঘ্য বাড়ে। তরঙ্গ দৈর্ঘ্যের সাথে এনার্জি পরিমাণ কি ব্যস্তানুপাতিক, তাহলে এনার্জি কি কমবে। আর এনার্জির সাথে আবার ফ্রিকোয়েন্সি কি সমানুপাতিক, তাহলে ফ্রিকোয়েন্সি কি কমবে। অর্থাৎ বাম দিকে খেয়াল করো, বাম দিকে আমার এনার্জি, সেটার মান বেশি। কেন? যত তুমি ডানে যাবা এনার্জি মান কমবে, বাট এইদিকে তো এনার্জি বেশি, বাট ল্যামডা অনেক কম। আর ডান দিকে আমার ল্যামডা অনেক বড়, বাট এনার্জি অনেক কম। এই দেখো আবার ফ্রিকোয়েন্সি কি অনেক কম, এখানে ফ্রিকোয়েন্সি অনেক বেশি। যাই হোক, এই যে তুমি ল্যামডা বলো, এনার্জি বলো, অথবা ফ্রিকোয়েন্সি বলো, এটার উপর ভিত্তি করে এই ওয়েভকে কয়েকটা রিজনে ভাগ করা যায়। এই রিজনগুলো কি ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের ক্লাসিফিকেশন। এগুলা কি কি? শুরুর দিকে যত তোমার হচ্ছে ল্যামডার মান সব থেকে কম থাকবে, সেটাকে বলা হয় ঘামা রে। সেটাকে বলা হয় ঘামা রে। ঘামা রে। এরপর তুমি আর যত যাবা তখন তুমি পাবা এক্স রে। এক্স রে। এরপর যত যাবা তুমি পাবো হচ্ছে ইউভি। এরপর যত তুমি যাবা তুমি পাবো হচ্ছে ভিজিবল, যেটা শুধুমাত্র আমরা দেখতে পাবো বা দৃশ্যমান। এরপর যত তুমি যাবা তারপর পাবা তুমি হচ্ছে আইআর। এরপর মাইক্রোওয়েভ। দেন আমরা পাবো রেডিও ওয়েভ। অর্থাৎ এদিক থেকে যত তুমি এদিক যাবা ল্যামডার পরিমাণ বাড়বে। তাহলে সব থেকে ল্যামডার পরিমাণ কার বেশি? রেডিও ওয়েভ। আর সব থেকে ল্যামডার পরিমাণ কার কম? এক্স রে। এখন আবার প্রশ্ন, সব থেকে শক্তি কার বেশি? সব থেকে শক্তি বেশি হচ্ছে এক্স রে। সব থেকে শক্তি কার কম? রেডিও ওয়েভ। এইভাবে তোমার যদি বলে সব থেকে ফ্রিকোয়েন্সি কার বেশি, ফ্রিকোয়েন্সি সব থেকে বেশি হচ্ছে এক্স রে। সব থেকে ফ্রিকোয়েন্সি কার কম? রেডিও ওয়েভ। এরকম তোমার এমসিকিউতে যে কোনো দুইটা দিয়ে বলবে কি এর কোনটা ল্যামডা বেশি বা কোনটা শক্তি বেশি, কোনটা ফ্রিকোয়েন্সি বেশি, কোনটা ল্যামডা কম, কোনটা শক্তি কম, কোনটা ফ্রিকোয়েন্সি কম, তুলনা করতে বলবে। তোমার জাস্ট আমি বললাম যে ইউবি আর আর এর ভিতরে, ইউবি আর আর এর ভিতরে কার ফ্রিকোয়েন্সি বেশি, দেখবা যত তুমি এদিক থেকে এদিকে যাবা ফ্রিকোয়েন্সি পরিমাণ কমতে থাকবে, অর্থাৎ আয়ের ফ্রিকোয়েন্সি কম, ইউবির ফ্রিকোয়েন্সি বেশি। আবার বললাম মাইক্রোওয়েভ আর ভিজিবল, এদের মধ্যে কার তরঙ্গ দৈর্ঘ্য বেশি? মাইক্রোওয়েভের তরঙ্গ দৈর্ঘ্য বেশি, ভিজিবলের তরঙ্গ দৈর্ঘ্য কম। কারণ কি বাম থেকে ডানে গেলে তরঙ্গ দৈর্ঘ্য বাড়ে। এইভাবে দুইটার মধ্যে আমাদের কম্পেয়ার করতে বলে। হ্যাঁ, তাহলে আমরা আনসার দিতে পারবো। তো এই যে গামা রে, এক্স রে, ইউবি, ভিজিবল, আইআর, এদের কিছু রিজন আছে, মানে তরঙ্গ দৈর্ঘ্য যে এতর মধ্যে এত থাকলে এটা গামা রে, এতর মধ্যে থাকলে এক্স রে। তো তুমি যদি মেডিকেলের প্রিপারেশন নিতে চাও তো ওটা তুমি মুখস্থ করতে পারো, বাট নর্মালি ওটা আসে না, খুবই কম গুরুত্বপূর্ণ। হ্যাঁ, যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এই ভিজিবল রেঞ্জের যে তরঙ্গ দৈর্ঘ্য রেঞ্জ, সেটা এটা কত? জানি নাই, ওকে। সেটা হচ্ছে 380 থেকে 480 ন্যানোমিটার। মানে যেসব
ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন তরঙ্গ দৈর্ঘ্য 380 থেকে 780 ন্যানোমিটার হবে তরঙ্গ দৈর্ঘ্য। শুধুমাত্র সেসব ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনে আমরা কি করতে পারবো, দেখতে পারবো। তাহলে ভিজিবলের আগে যেগুলো আছে গামা রে, এক্স রে, ইউভি, এবং ভিজিবলের পরে যেগুলো আছে আইআর, মাইক্রোওয়েভ, রেডিওয়েভ, এগুলো একটাও আমরা দেখতে পারবো না। আমরা শুধু এই যে একটু ক্ষুদ্র রেঞ্জ, এই ক্ষুদ্র রেঞ্জ এটা কি করতে পারবো, দেখতে পারবো। তুমি বুঝতে পারতেছো? কোরআন শরীফে একটা আয়াত, এরকম আয়াত আছে না, যে আল্লাহ আসলে কি আমাদের ততটুকুই জানানোর ক্ষমতা দিচ্ছে যতটুকু সে চাইছে, বাট অদৃশ্যে কি আছে, অনেক জ্ঞান আছে। অদৃশ্যে অনেক কিছু আছে যেগুলো আমরা দেখতে পারি না, জানতে পারি না। তো ভিজিবলের আগে যেগুলো আছে, ভিজিবলের পরে যেগুলো আছে, এগুলো একটা আমরা খালি চোখে দেখতে পারি না। আমাদের যত দিন দুনিয়া দেখো, যত চাকচিক্যময় দেখো, যাই কিছু দেখো, এই চোখে এত চোখ জোড়ানো দৃশ্য, সেগুলো সব কি এই ছোট্ট একটা রেঞ্জে। তার আগে আমরা দেখতে পারি না, তারপরেও যে যেগুলো জগৎ আছে সেগুলো আমরা দেখতে পারি না। হুম। তো এটা তোমার মানে নিজে ভাববা যে আল্লাহ আমাদের মানে আমাদের জানার পরিসরটা, আমাদের যে জগৎটা, সেটা কি খুবই কম। বেশিরভাগ কি অদৃশ্যের আলোচনা। তো যাই হোক, এই ভিজিবল সেটা কি, সেটা শুরু হয় 380 থেকে 780। এই যে এর মধ্যে কি আমাদের যে 7টা কালার, এটার ভিতরে তো এগুলো আমাদের জানতে হবে। তো লিখে রাখো কি কি। প্রথম হচ্ছে আমার বেগুনি, এরপর হচ্ছে নীল, এরপর হচ্ছে আসমানি, এরপর হচ্ছে সবুজ, তারপর হচ্ছে হলুদ, এরপর হচ্ছে কমলা, আর এরপর হচ্ছে লাল। অর্থাৎ 7টা কালার: বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা, লাল, বেনিয়া সহ কলা, তাই না? তো এগুলার যে তরঙ্গ দৈর্ঘ্য রেঞ্জ সেটা তোমার জানতে হবে। এটা কত আমি লিখে দিই। বেগুনি হচ্ছে 380 থেকে 424 ন্যানোমিটার। তুমি লিখে রাখো ন্যানোমিটার, সবগুলো ন্যানোমিটার রেঞ্জে। আর নীল সেটা হচ্ছে 424 থেকে 450 ন্যানোমিটার। আসমানি 450 থেকে 500 ন্যানোমিটার। সবুজ 500 থেকে 575 ন্যানোমিটার। হলুদ এটা খুবই কম রেঞ্জ, 575 থেকে 590। আর কমলা 590 থেকে 447। আর লাল হচ্ছে 647 থেকে 780 ন্যানোমিটার। এটা আমি হাজার নায়ক স্যারের বই থেকে এই রেফারেন্সটা নিয়েছি। খুবই মানে ঠিকঠাক আছে। হ্যাঁ, তুমি কিছু এই রেফারেন্সটা এক এক বই এক রকম পাইতে পারো, একটু ভিন্ন মানে রেঞ্জগুলা। ধরো 450 থেকে 500 বলছে, অন্য বই একটু আগে পরে পাইতে পারো, বাট এটা একটু মানে মোস্ট অ্যাকুরেট। হ্যাঁ হচ্ছে। তো এটা তোমরা তুলে নাও। এই প্রত্যেকটা তরঙ্গ দৈর্ঘ্য আমাদের কি করতে হবে, মুখস্থ করতে হবে। এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং ম্যাথমেটিক্সের জন্য গুরুত্বপূর্ণ। যেমন তোমার বলবে কি যে একটা হচ্ছে বর্ণালী যখন ম্যাথ করবা, যে উপর দিকে বিকিরণ বর্ণালীতে কোন কালারটা হবে, যখন কালার চাবে তখন আমার তরঙ্গ দৈর্ঘ্য বের করতে হবে। অর্থাৎ এই তরঙ্গ দৈর্ঘ্য যেটা সাথে ম্যাচ খাবে, যেটা তোমার বের হলো 455, তার মানে সেটা কত, আসমানি, এরকম ব্যাপার স্যাপার। বুঝছো? তাহলে এগুলো কি করবা, একদম ঠাড়া মুখস্থ করবা। ঠিক আছে? তাহলে আমরা বুঝলাম যে তরঙ্গ দৈর্ঘ্যের সাথে কাহিনী। আহ এটা তুলে নাও, তারপর আমরা একটু অন্য কিছু দেখবো। তো এরপর আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ রিলেশন সম্পর্কে জানতে হবে। রিলেশনটা কি? এই যে তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা, এই ল্যামডার সাথে এনার্জি সম্পর্ক ব্যস্তানুপাতিক, এটা আমরা জানি। তরঙ্গ দৈর্ঘ্যের সাথে বা ল্যামডার সাথে এনার্জি সম্পর্ক ব্যস্তানুপাতিক। আরো কিছু আছে সেটা ব্যস্তানুপাতিক, সেটা হচ্ছে বেদন ক্ষমতা, বেদন ক্ষমতা, এরপর বিচ্যুতি, এরপর প্রতিসরণাঙ্ক, ফিজিক্স এটা আমরা পড়বা, প্রতিসরণাঙ্ক। অর্থাৎ এই যে রিলেশনটা, এটা খুবই গুরুত্বপূর্ণ। ল্যামডার সাথে এনার্জি, বেদন ক্ষমতা, বিচ্যুতি, প্রতিসরণাঙ্ক সবগুলোই সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক। ধরো প্রশ্ন কি আসতে পারে, তোমরা বললো যে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন বা তড়িৎচুম্বকীয় বিকিরণ, এদের মধ্যে সব থেকে বেদন ক্ষমতা কার বেশি?
তাহলে যার তরঙ্গ দৈর্ঘ্য দৈর্ঘ্য সব থেকে কম হবে, তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে কার কম, এদিকে সব থেকে কম, ঘামারে, অর্থাৎ ঘামারের বেদন ক্ষমতা সব থেকে বেশি। তারপর তোমার ধরো সে বললো যে প্রতিসরণাঙ্ক কোনটার বেশি, আইআর আর মাইক্রোওয়েভের ভিতরে, ধরো আইআর মাইক্রোওয়েভের ভিতরে কার বেশি, তখন তুমি কি করবা, প্রতিসরণাঙ্ক যার বেশি হবে তার তরঙ্গ দৈর্ঘ্য কি কম হবে। তুমি জানো এই দিক গেলে কি তরঙ্গ দৈর্ঘ্য বাড়ে, অর্থাৎ মাইক্রোওয়েভের তরঙ্গ দৈর্ঘ্য বেশি, তাই প্রতিসরণাঙ্ক কম হবে, আইআর এর প্রতিসরণাঙ্ক বেশি হবে। এরকম বিচ্যুতি দাও আমার তুলনা করতে বলতে পারে, কম্পেয়ার করতে বলতে পারে, হ্যাঁ। তো যাই বলুক, আমরা ল্যামডার সাথে এনার্জি, বেদন ক্ষমতা, বিচ্যুতি, প্রতিসরণাঙ্ক এদের সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক, এবার আমরা কি করব, বের করে ফেলবো। ওকে, এরপর লাস্টে যেটা জানবা, আমরা তো নর্মালি কি জানি যে রেডিয়েশন, রেডিয়েশন এটা মনে হয় এটা খারাপ দিক, তাই না? রেডিয়েশন সম্পর্কে আমরা বলছি না, আমরা পড়ছি না যে কি বলে, এটার মানে শুধু খারাপ দিক, অনেক নেগেটিভ সাইড আছে, বাট রেডিয়েশনের ভালো কিছু দিকও আছে। ভালো কিছু দিক না, বরং ভালো দিক পরিমাণই অনেক বেশি। যদি রেডিয়েশন না থাকতো তাহলে এই দুনিয়া আর এক্সিস্ট করতো না, আমরা এক্সিস্ট করতে পারতাম না। এই যে আমি ক্লাস নিতেছি, এখানে আলো, তাই না? এই আলোই তো রেডিয়েশন। হ্যাঁ, তারপর রেডিয়েশনের আরো কিছু ব্যবহার আছে, সেই ব্যবহার সম্পর্কে তোমার জানতে হবে, এটা খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা ব্যবহার সম্পর্কে এখন দেখবো। এই ব্যবহারটা মানে এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো একটু পরে রাখবা, আমি যতগুলো লিখে দিই সেগুলো তো পড়বাই, বই থেকে পারলে আরো কিছু তোমরা অ্যাড করে নিতে পারো। ওকে, তো দেখো, ঘামারে এর ব্যবহার হচ্ছে, আমি একটু অন্য কালিদা লিখি, ঘামারে এর ব্যবহার হচ্ছে ক্যান্সার রোগের চিকিৎসায়। ক্যান্সার রোগের চিকিৎসায়। তারপরে এক্স রে, এটার ব্যবহার হচ্ছে চিকিৎসা ক্ষেত্রে। চিকিৎসা ক্ষেত্রে কি, তুমি জানো এক্স রে ব্যবহার আমরা সব বেশি সবাই কম বেশি জানি। তো লিখবো কি, দেহের অভ্যন্তরের যে দেহের অভ্যন্তরের প্রতিচ্ছবি সেটা তোলাতে। ওকে, দেহের অভ্যন্তরের প্রতিচ্ছবি তোলাতে, দেহের অভ্যন্তরে প্রতিচ্ছবি তোলাতে ব্যবহার হয়। এরপর ইউভি, ইউভির ব্যবহার হচ্ছে অনেক। আমরা নর্মালি যে বইটা আছে সেটা আমরা দেখবো, বই যেটা আছে এটা হলো জাল নোট শনাক্তকরণে, জাল নোট প্লাস জাল পাসপোর্ট, জাল পাসপোর্ট শনাক্তকরণে ব্যবহার হয়, হ্যাঁ। এটা মনে করো যে খুবই একটা গুরুত্বপূর্ণ ব্যবহার, ইউভির জাল নোট আর জাল পাসপোর্ট শনাক্তকরণে। ইউভি যে জাল নোট শনাক্তকরণ বা জাল পাসপোর্ট শনাক্তকরণ ব্যবহৃত হয়, এটা মেকানিজমটা তোমার একদম আসতে পারে, সূচক হতে আসে, ওটা আমরা পরে দেখবো। ভিজিবল, এটার সব থেকে এটার ব্যবহার তো বুঝতেছই, ভিজিবল ছাড়া তো কল্পনাই করতে পারো না তুমি। তারপরে সব থেকে যেটা ব্যবহার, গুরুত্বপূর্ণ ব্যবহার, সেটা হচ্ছে সালোক সংশ্লেষণ, সালোক সংশ্লেষণ। তো একটা এমসিকিউতে মনে রাখবা যে রেড, লাল আলোতে সালোক সংশ্লেষণ বেশি হয়, আর গ্রিন, সবুজে কম হয়। রেফারেন্স বুক আছে, রেফারেন্স বই আছে। আয়ার, আয়ারের কি ব্যবহার, আয়ারের অনেক ব্যবহার। এক নম্বর হচ্ছে রিমোট কন্ট্রোল, আমরা যে রিমোট ব্যবহার করি, রিমোট কন্ট্রোল সেখানে ব্যবহার হয়, হ্যাঁ, রিমোট কন্ট্রোল। এরপর কোথায় ব্যবহৃত হয়, আরে ফিজিওথেরাপি, হ্যাঁ, ফিজিওথেরাপি, ফিজিওথেরাপি। তারপরে বইয়ের মধ্যে আছে হাজার নকশার বই, অপটিক্যাল ফাইবার। এই তিনটা ব্যবহারে পড়লে হবে। তারপরে আয়ারের এই তিনটা তোমার বই পাবা, কিন্তু আরেকটা যে ব্যবহার, সেটা হচ্ছে অর্গানিক কেমিস্ট্রি, বুঝছো? খুবই খুবই গুরুত্বপূর্ণ, আয়ার ছাড়া তুমি কল্পনা করতে পারবে না।
সেই ব্যবহারটা হচ্ছে অর্গানিক কম্পাউন্ডের যে ফাংশনাল গ্রুপ আছে না, ধরো অ্যালডিহাইড কিটোন, কোন গ্রুপটা হবে? তুমি একটা যৌগ ক্রিয়েট করছো, হ্যাঁ, তুমি জানো না সেখানে আদৌ অ্যালডিহাইড আছে কি নাই বা কিটোন আছে কি নাই, বুঝছো? বা একটা একটা হচ্ছে কম্পাউন্ড সৃষ্টি করছো, তুমি জানতে চাইছো সেটা হচ্ছে সিস আইসোমার নাকি ট্রান্স আইসোমার। এই যে ফাংশনাল গ্রুপ ডিটেকশন, ওইটার জন্য আয়ের ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ, এটা লিখে রাখো। ফাংশনাল গ্রুপ কার্যকরীমূলক ডিটেকশন শনাক্তকরণ, বা সিস ট্রান্স আইসোমার শনাক্তকরণে কি হয়, আয়ের ব্যবহার খুবই বেশি। তারপর আসি মাইক্রোওয়েভ। মাইক্রোওয়েভের ব্যবহার কি? এক নম্বর ব্যবহার এটা হচ্ছে মাইক্রোওয়েভেন, মাইক্রো ওভেন। দুই নাম্বার এটা হচ্ছে ওয়াইফাই। হুম, ওয়াইফাই বুঝতে তো ওয়াইফাই কি এখন কতটা হচ্ছে দরকার আমাদের ওয়াইফাই। তিন নাম্বার হচ্ছে মোবাইল ফোন সিগন্যাল। মোবাইল ফোন, মোবাইল সিগন্যাল লিখে দিই। মোবাইল সিগন্যাল, এই যে আমরা যে কথাবার্তা বলি মোবাইলের মাধ্যমে, সেখানে এই মাইক্রোওয়েভেরই ব্যবহার হয়। হ্যাঁ, আর রেডিও ওয়েভ, এটা মনে রাখবা কি, রেডিও ওয়েভ সেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট ব্যবহার একটা এমআরআই যন্ত্রে, এমআরআই যন্ত্রে। আরেকটা ব্যবহার হচ্ছে রেডিও ওয়েভ, এই যে আমাদের টেলিভিশন দেখি, হ্যাঁ, রেডিও, তারপর রেডিওতে যে শুনি, হ্যাঁ, বেতার, ওইখানে এটা ব্যবহৃত হয়। অর্থাৎ রেডিও তারপর টিভি, এই দুইটা সিগন্যালে এই আমাদের রেডিও ব্যবহৃত হয়। এই হচ্ছে আমার ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের ব্যবহার। আশা করি ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করছি, অনেক আলোচনা করছি, বাট অনেক কিছু হয়তো তোমরা ভিডিওটা লেন্দি হলেও তুমি অনেক কিছু জানতে পারছো, এতটুকু বিশ্বাস। তো তোমাদের কাছে আমার একটা মানে বলা, যদি মনে হয় যে এই ভিডিওগুলো তোমাদের জন্য উপকারী, তাহলে একটু মানে সাবস্ক্রাইব করো, আর হচ্ছে ফ্রেন্ডদের মাধ্যমে, ফ্রেন্ডদের সাথেও এটা ভিডিওটা মানে এই চ্যানেলটা শেয়ার করো। হ্যাঁ, তো সবাই ভালো থেকো, থ্যাংক ইউ।